আজ আমি তোমাদের স্টুডেন্ট আজ আমি তোমাদের করাবো চতুর্ভুজের শ্রেণীবিভাগ। ঠিক আছে, তোমরা দেখো চতুর্ভুজের শ্রেণীবিভাগে কি হয়। চতুর্ভুজ জানতে গেলে আমাদের আগে কি জানতে হবে? বহুভুজ সম্পর্কে জানতে হবে। তো বহুভুজটা কি? বহুভুজ হচ্ছে যেসব দ্বিমাত্রিক চিত্র দুই সরলরেখাংশ দ্বারা সীমাবদ্ধ তাদেরকে বলা হবে বহুভুজ। এবারে অবশ্যই সেটা 3 বা 3-এর অধিক সরলরেখাংশ হতে হবে। এখানে আমরা যে চতুর্ভুজ করবো, চতুর্ভুজটা কিন্তু একটা বহুভুজ, কারণ হচ্ছে 3 বা 3-এর বেশি বলছি। 3টে বাহু দ্বারা যদি সীমাবদ্ধ থাকে, বাহু মানে কি? সরলরেখাংশ, এগুলো সবই সরলরেখাংশ। তারপরে আমরা বহুভুজের বাহু বলছি, কিন্তু সরলরেখাংশ দিয়ে যেটা সীমাবদ্ধ থাকবে তখন সেটাকে কি বলা হবে? ত্রিভুজ। 4টি সরলরেখাংশ দিয়ে যদি বেষ্টিত থাকে তখন সেটাকে বলা হবে চতুর্ভুজ। ঠিক আছে, তো আজকে আমরা যেটা করবো চতুর্ভুজের শ্রেণীবিভাগ। দেখো, এই যে এটা তোমরা বলতে পারো এটা তাহলে কি? এটা কোনো বহুভুজ নয়, এটা একটা চিত্র, অবশ্যই দ্বিমাত্রিক চিত্র, কিন্তু এটা বহুভুজ কেন? কারণ এটা একটা বক্ররেখা দ্বারা বেষ্টিত, এটা কোনো সরলরেখাংশ দ্বারা বেষ্টিত নয়। চতুর্ভুজ শ্রেণীবিভাগের মধ্যে প্রথম যেটা আসছে স্বাভাবিক নম্বরটি আসছে ট্রাপিজিয়াম। আমাদের এটাকে এক করে রাখলাম, ট্রাপিজিয়ামটাকে রাখবো। রাইট, এতগুলো আমরা জানি চতুর্ভুজ সম্পর্কে। ঠিক আছে, সবই চতুর্ভুজ, এগুলো হচ্ছে চতুর্ভুজের শ্রেণীবিভাগের মতো করছে। এই চতুর্ভুজের বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে আমরা এটা শ্রেণীবিভাগ করতে পারি। আচ্ছা, আরো কিছু এদের মধ্যে তোমাদের বহুভুজের এই যে এখানে তোমাদের বহুভুজের আরো এগুলো কিন্তু এই যে এখানে লিখেছি, এগুলো কিন্তু সবই হচ্ছে পুঞ্জ, হচ্ছে বহুভুজ। কেন পুঞ্জ? আর একটা আছে অপুঞ্জ। চতুর্ভুজের শ্রেণীবিভাগের মধ্যে এরা করছে তোমার পুঞ্জ। এখানে দুটো ভাগ হয়, এটা হচ্ছে সব পুঞ্জের মধ্যে। ঠিক আছে, পুঞ্জের মধ্যে এগুলো সবাই করছে, এগুলো হচ্ছে সবগুলো উৎপন্ন করছে। কিন্তু অপুঞ্জের মধ্যে কিরকম ছবি লাগছে? আমাদের মধ্যে কোশ্চেন আসলে জিনিসটা 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 হচ্ছে যেসব মানে বহুভুজে তুমি বিন্দুকে যদি আমরা যোগ করি তাহলে আমরা যে কর্ণটা পাবো, কর্ণটা যদি বহুভুজের ভেতরে হয় তাহলে আমরা সেই বহুভুজটাকে উচ্চ করবো। যেমন ধরো একটা আমি চতুর্ভুজ দিয়ে বলা হচ্ছে যেহেতু এই চতুর্ভুজে আমরা দেখো এখানে দুটো বিপরীত শীর্ষবিন্দু আছে, 4টে শীর্ষবিন্দু পাশাপাশি হচ্ছে এরা এবিসিডি হয়, এ বি বি সি সি ডি এরা হচ্ছে পাশাপাশি, যেগুলোকে বলে সন্নিহিত। কিন্তু যেগুলো বিপরীত, যেমন ধরো
এর সাথে বি, এর সাথে সি আমরা এইভাবে জয়েন করব। আবার বি জয়েন, এটা এসি বিবি হচ্ছে কি কর্ণ, এসি আর বিবি কর্ণটা দেখো ভেতরেই আছে, তার জন্য এটা কুব্জ। এবার কি বলছি, এর কর্ণগুলো ভেতরে আছে। আর কি, এই যে প্রত্যেকটা কোণ আর একটা যেটা বৈশিষ্ট্য, প্রতিটা কোণই হচ্ছে এখানে লেস এ লেস দেন ওয়ানে, সবাই বি লেস দেন ওয়ানে, সি লেস দেন ওয়ানে, ডি লেস দেন ওয়ানে। মানে এখানে যে কোণগুলো আছে প্রত্যেকে কিন্তু 180 থেকে ছোট হয়, কেউ 180 থেকে বড় হবে না। তার জন্য এদেরকে বলছে কুব্জ। বহুভুজ বা কুব্জ চতুর্ভুজ, যেটা চতুর্ভুজ যেটা কুব্জ চতুর্ভুজ। তাহলে আমরা কি করলাম, চতুর্ভুজে এখানে বহুভুজের মধ্যে আমি চতুর্ভুজটা কিন্তু করবো, চতুর্ভুজটাই তোমাকে দিয়েছি। আমরা বললাম মেনলি দুটো চতুর্ভুজে দু রকম চতুর্ভুজ হয়, অসুস্থ। এবার কুব্জের মধ্যে কারা, যে চতুর্ভুজে আমরা বিপরীত দুটি শীর্ষবিন্দু যদি যুক্ত করি আমরা কি পাই, কর্ণ। সেই কর্ণগুলো যদি চতুর্ভুজের ভিতরে হয় তাহলে চতুর্ভুজটা কুব্জ। আর কি, আর একটা বৈশিষ্ট্য আছে, অনেক কুব্জ। কিন্তু অকুব্জের মধ্যে দেখো, এই যে অকুব্জ এটা, এটা এ বি সি ডি, এরও চারটে শীর্ষবিন্দু, কিন্তু আমি এখানে শীর্ষবিন্দুটা টানছি। চারটে শীর্ষবিন্দু আমি যদি এ আর সি দেখো বিপরীত পাশাপাশি নয়, কিন্তু এ আর সি কে যদি যুক্ত করছি দেখো এসি এখানেও একটা, এদের ভেতরে কিন্তু অবস্থিত হচ্ছে না। আর কি, এই যে একটা কোণ, এই যে এই কোণটা, এটা কিন্তু 180 থেকে বড়, মানে প্রবৃত্ত কোণ। প্রবৃত্ত কোণ মানে জানো যে কোণগুলো হচ্ছে তোমার 180 থেকে বড় কিন্তু 60 থেকে ছোট, তাদেরকে বলা হয় প্রবৃত্ত কোণ। এখানে এই কোণটা কিন্তু 180 থেকে বড়। দুটো বৈশিষ্ট্য, একটা হচ্ছে দেখো এখানে এই যে দুটো শীর্ষবিন্দু আমরা জয়েন করেছি, যুক্ত করেছি, সেটা কিন্তু চতুর্ভুজের ভেতরে হচ্ছে না, ভেতরে হচ্ছে না। আর কি, এর যে একটা যদি কোনো একটা কোণ, সবগুলো নেই, যে কোনো একটা কোণ যদি অনেক দিক থেকে বড় হয়ে যায় তাহলে সেটা অবশ্যই অকুব্জ হবে। সেই কারণে এখানে এটা হচ্ছে অকুব্জ আর এটা হচ্ছে কুব্জ। আর এই বিষয় হচ্ছে সবাই কুব্জ চতুর্ভুজ। ঠিক আছে, নেক্সট দেখো আমরা কি বলবো, চতুর্ভুজের কর্ম আমরা কিভাবে করবো। কিন্তু চতুর্ভুজ ছাড়া আরো তো অনেক ভুজ আছে, পঞ্চভুজ, যাদের 5টা বাহু আছে, মানে 5টা সরলরেখাংশ আছে, সমাবর্ত ষড়ভুজ আছে। তারপরে হচ্ছে তোমার যাদের 7টা বাহু তাদের হচ্ছে সপ্তভুজ বলে বা হেপ্টাগন। তো এখানে আমরা ত্রিভুজের কোনো কর্ণ নেই, ত্রিভুজের 3টে বাহু করে এরকম পাশাপাশি এখানে ত্রিভুজ আছে, ত্রিভুজের সবগুলো কোণই তো কি আছে, সব শীর্ষবিন্দু পাশাপাশি, কেউ কার বিপরীত শীর্ষবিন্দু, বাহুগুলোর বিপরীত শীর্ষবিন্দু আছে, কিন্তু কোনো শীর্ষবিন্দু বিপরীত শীর্ষবিন্দু পাচ্ছি না, এখন আমরা কর্ণ টানতে পারছি না। কিন্তু যদি আমরা অন্যান্য আরো যে বহুভুজ আছে, যেমন ধরো একটা পঞ্চভুজ, যদি আমরা এটা কর্ণ পেয়ে যাই। তো এখানে পঞ্চভুজটা ইজিলি আমরা করে নিতে পারলাম। এরকম আরো তো অনেক বহুভুজ আছে, তাদের কর্ণ আমরা কিভাবে টানবো দেখো। এই সূত্রটা হচ্ছে আমার, যদি কোনো বহুভুজের স্বাভাবিক সংখ্যা জানো, যেটা কখনোই শূন্য হতে পারে না, আর কি তোমার নেগেটিভ
ঋণাত্মক হতে পারে না, সবসময় ভগ্নাংশ হতে পারে। এই সবসময় কি বাহুর সংখ্যা কখনোই ভগ্নাংশ হতে পারে না। তাহলে তার কর্ণের সংখ্যা কত? কর্ণের সংখ্যা হবে n মাইনাস 3 বাই n ইন্টু n মাইনাস 3 বাই 2। তো এখান থেকে দেখো ত্রিভুজের কর্ণের সংখ্যা দেখো কেন শূন্য হচ্ছে, ত্রিভুজের কর্ণ n মাইনাস 3 মাইনাস 3, বাহুর সংখ্যা যেহেতু ত্রিভুজের 3, তাই n এর জায়গায় 3 বসাচ্ছি, তাহলে 3, আর এখানে 3 মাইনাস 3 হবে 3 0 বাই 3। তাই জন্য এই ফর্মুলাটিতে তোমরা প্রমাণ করতে পারবে ত্রিভুজের কর্ণ সংখ্যা শূন্য। চতুর্ভুজের দেখো তোমরা তো সবসময় চতুর্ভুজের কর্ণের সংখ্যা হচ্ছে 2। সেটা কি করে আছে, ত্রিভুজের বাহুর সংখ্যা কত? 4, তারপরে n ইকুয়াল টু 4, 4 মাইনাস 3 বাই 2। এই ফর্মুলাটাই বসাবো, n এর জায়গায় 4 বসাচ্ছি, কারণ nটা হচ্ছে বাহুর সংখ্যা, যেহেতু চতুর্ভুজের বাহুর সংখ্যা 4, তাই n এর জায়গায় 4 বসাচ্ছি। 4 এখানে n এর জায়গায় 4 মাইনাস 3, 4 মাইনাস 3, 4 মাইনাস 3 যদি করি 1 হচ্ছে। পঞ্চভুজের দেখো আচ্ছা, আর এখানে 5 মাইনাস 3 বাই 2, তাহলে কত পাচ্ছি? 5 গুণিত 2 বাই 2, তাহলে কি করো? তাহলে হচ্ছে 5। একইভাবে যদি আমরা সরলরূপ করি, সরলরূপ মানে তাহলে এর জায়গায় কত বসাবো? 6 বসাবো। 6 মাইনাস 3 বাই 2। আমরা এখানে কত বাস্তব সবগুলো হচ্ছে, যেমন কর্ণের সংখ্যা পেলাম এইটুকু, ঠিক আছে? তো আমরা এইভাবে যে কোনো বহুভুজ, তোমাকে n এর ভ্যালু দিয়ে দিলে তুমি এই ফর্মুলা ব্যবহার করে যে কোনো বহুভুজের কর্ণের সংখ্যা বের করতে পারবে। নেক্সট টাইম আমরা করবো, প্রথম হচ্ছে যার এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, মানে এখানে যদি ABCD ড্র করে আমরা নাম দিই, তাহলে এখানে হচ্ছে AB সমান্তরাল। তাহলে আমাদের ট্রাপিজিয়াম সংজ্ঞা থেকে কি পেয়ে গেলাম, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, এটাকে বলা হচ্ছে ট্রাপিজিয়াম। তাহলে সংজ্ঞা আমরা জানি, এখানে একটা বৈশিষ্ট্য আমরা কি পেলাম এর বৈশিষ্ট্যের ক্ষেত্রে, যে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। এবারে ট্রাপিজিয়ামের আবার আর একটা পার্ট আছে, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। সমদ্বিবাহুটা কিরকম দেখতে? এই দুটো বাহুকে বলা হয় তির্যক, মানে এপি আর বিসি এরা কিন্তু সমান্তরাল নয়, সমান নয়, এরা হচ্ছে তির্যক, তির্যক বাহু। এবারে যদি তোমার এটা এখানে এরকম টাইপের থাকবে, এখানে ট্রাপিজিয়াম হলো অবশ্যই এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল পাবো, কিন্তু তার সাথে আরেকটা জিনিস, এটাকে বলা হয় সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কখন, যদি তির্যক বাহু পিকিউ আর এস সমান। তাহলে এখানে এটাকে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলেছি, পিকিউ আর এস একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। সমান্তরাল ত্রিকোণ হবে। 2 নম্বর আবার একটা আছে পিকিউ সমান এস।
আর এর যদি আমরা কর্ণগুলি টানি, এই কর্ণগুলো সমান হবে। সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের কর্ণগুলো সমান হয়। এই কর্ণগুলো সমান হচ্ছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। আরো তোমরা ক্লাস 9 গিয়ে আরো বৈশিষ্ট্য করবে, এখানে কিভাবে এইগুলো হচ্ছে তোমার এই কোণগুলো সমান হয়ে যাবে। প্রমাণ করে তোমরা ক্লাস 9 গিয়ে। তো এখন যেটা যতটুকু করছো, ইকুয়ালিটি একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। কেন? ট্রাপিজিয়াম মানে তার একজোড়া বিপরীত বাহু সমান করা হবে, আর তার সাথে যে তির্যক বাহু দুটো সেগুলো যদি সমান হয় তখন এটাকে বলা হবে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। আর কি হয়, এর বর্ণগুলো সমান হয়, ঠিক আছে, বর্ণগুলো সমান হয়। তো এরপর নেক্সট দেখো সামান্তরিক। সামান্তরিক এইভাবে আনবো। আমরা ট্রাপিজিয়ামে পেয়েছিলাম যে একজোড়া বিপরীত বাহু সমান। এবারে কোনো ট্রাপিজিয়ামের যদি দুজোড়া আমরা বিপরীত বাহু সমান্তরাল পাই, তাহলে আমরা সেটাকে সামান্তরিক করতে পারি। তার মানে সামান্তরিক একটা ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম একটা সামান্তরিক। ট্রাপিজিয়ামের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, সামান্তরিক দুজোড়া বিপরীত বাহু সমান্তরাল। কিন্তু এখানে এক নম্বরে হচ্ছে এবি সমান্তরাল হচ্ছে, আর এবি সমান্তরাল। এটা আমরা জানবো যে যে চতুর্ভুজে বা ট্রাপিজিয়ামের দুজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে সামান্তরিক বলে। আর এটা বলতে পারে যে চতুর্ভুজের বাহুগুলি সমান ও সমান্তরাল তাদেরকে বলা হচ্ছে সামান্তরিক। তো সামান্তরিক পেলাম, বিপরীত বাহুগুলো সমান্তরাল পেলাম। নম্বরে কি হবে বৈশিষ্ট্য? বিপরীত বাহুগুলো সমান হবে, তার মানে এখানে এবি সমান বেশি হবে আর এবি সমান বেশি, ঠিক আছে। এটা হচ্ছে বিপরীত বাহুগুলো সমান আর সমান হবে। 3 নম্বরে এর যদি আমরা বর্ণ করি, বর্ণগুলো কি করে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। বর্ণগুলো কিন্তু সমান হয়, মানে বর্ণ এসি ও বিডি পরস্পরকে সাধারণভাবে এটাই করে। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। তার মানে কি হয়, অর্থাৎ বর্ণগুলো যদি সমদ্বিখণ্ডিত করে তার মানে কি হবে, ও এ ইকুয়াল টু সি আর ওবি ইকুয়াল টু বৈশিষ্ট্য। আর একটা কি হয়, যেটা হচ্ছে বিপরীত কোণগুলো সমান হয়। এ কোণের সাথে তোমার সি কোণ আর বি কোণের সাথে বাহুগুলো যেমন সমান হয়, কোণগুলো সমান হয়, বর্ণগুলো পরস্পরকে সমান হয়। সমদ্বিখণ্ডিত হয় একটা বিপরীতে, আর কি হয়, বিপরীত বাহুগুলো অবশ্যই সমান্তরাল হবে। এই মেন 4টে বৈশিষ্ট্য ক্রমে মনে রাখতে হবে। তবে কিন্তু তোমরা একটা জ্যামিতিক ধারণা পাবে যে একটা সামান্তরিক জিনিসটা কি, এই বৈশিষ্ট্যগুলো তোমাদের মাথায় ঢুকিয়ে রাখতে হবে। না হলে কিন্তু পরে তোমাদের 7 পরে 8 9 এই সামান্তরিক এই বৈশিষ্ট্যগুলো পাচ্ছ, এগুলো প্রমাণ করতে হবে। প্রমাণ করতে গিয়ে যদি তোমরা বৈশিষ্ট্যগুলো না মনে রাখো যে এগুলো কেন কোথা থেকে পেলাম, বুঝতেই পারবে না, তাহলে এগুলো প্রমাণ করতে হবে। তো তার জন্য মনে দিয়ে ভালো করে মাথায় ঢুকে অবশ্যই ঠিক চাই, ঠিক আছে। নেক্সট দেখো।
ছবিটা আমি এঁকে দিয়ে তোমরা বুঝতে পারবে। ইকুইভ্যালেন্সটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। তা আয়তক্ষেত্র জিনিসটা কি? যে সামান্তরিকের প্রতিটি কোণ 90 বা প্রতিটি কোণ সমকোণ, সেই সামান্তরিকটাকে বলা হবে আয়তক্ষেত্র। তার মানে কি? আয়তক্ষেত্রের যে বৈশিষ্ট্যগুলো সামান্তরিকের মধ্যে আছে, মানে আয়তক্ষেত্র একটা সমান্তরিক, কিন্তু সমান্তরিক একটা আয়তক্ষেত্র হবে না। কারণ দেখো, সমান্তরিকের কিন্তু শুধু বিপরীত বাহুগুলি সমান সমান্তরাল ছিল, ঠিক আছে, কর্ণগুলো সমান্তরে নির্মিত করেছে, কিন্তু কোণগুলো কোথাও সমকোণ বলা ছিল না। তাহলে যে সামান্তরিকের কোণগুলো হবে সমকোণ 90 ডিগ্রি, তাকে বলা হবে আয়তক্ষেত্র। এখানে পিকিউআর আয়তক্ষেত্র। তার মানে কি হবে? এর 1 নম্বর বৈশিষ্ট্য পিকিউ সমান্তরাল এসআর হবে, আর পিএস সমান্তরাল কিউআর। 2 নম্বরে কি হবে? পি কিউ সমান এসআর হবে, আর পিএস সমান কিউআর হবে। বিপরীত বাহুগুলো সমান্তরাল আর সমান হচ্ছে। 3 নম্বরে কি হবে? এর কোণগুলো তো অবশ্যই সমান, তারা কি 90 ডিগ্রি, সবাই 90 ডিগ্রি। এখানে ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর ইকুয়াল টু এস, সবাই হচ্ছে কি 90 ডিগ্রি প্রত্যেকের মান। আর 4 নম্বর লিখে হচ্ছে এদের কর্ণগুলো সমান হয়। ক্রিয়া সমান হচ্ছে কিভাবে? কিউ এস, এই কর্ণগুলো সমান হচ্ছে। এখানে তোমার কর্ণ কর্ণ ইকুয়াল টু কর্ণ এস। আর কি হয়? এবং কর্ণগুলো কি করে সমান্ত হয়, আর কি হয়? কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এখানে পিএস ও কিউএস কর্ণ দুটি পরস্পর হচ্ছে আবার কর্ণগুলো সমান হচ্ছে। সামান্তরিকে কিন্তু কর্ণ সমান ছিল না, এখানে ডিফারেন্স। এর দুটো বৈশিষ্ট্যের সাথে ডিফারেন্স। সামান্তরিকে শুধু কর্ণগুলো সমদ্বিখণ্ডিত করছিল, কিন্তু সমান হচ্ছিল না। এর প্রতিটা কোণ 90 ডিগ্রি, সমান্তরিকের কিন্তু নয়। তার জন্যই আমরা বলতে পারি আয়তক্ষেত্র একটা সামান্তরিক ও সামান্তরিক আয়তক্ষেত্র। তার মানে এখানে দেখতে পারি বক্রী সমান ওয়াই সমান ওএস। আমরা পেয়ে গেলাম এটা সমদ্বিখণ্ডিত করছে বা সমান হচ্ছে। নেক্সট দেখো আমাদের আয়তক্ষেত্র পয়েন্ট রম্বস। এটা হচ্ছে ওখানে রম্বস। রম্বস কিন্তু একটা সমান্তরিক, দেখো কিছুটা সমান্তরিকের মতো। তাহলে রম্বস কি হবে? যে সমান্তরিকে প্রতিটি বাহুই সমান, 4টি বাহুই সমান বা পাশাপাশি বাহুগুলো সমান, তাদেরকে বলা হবে রম্বস। তো রম্বসের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে 4টে বাহুই সমান। আর কি? এর হচ্ছে অবশ্যই সমান্তরিক বলছি, মানে বিপরীত বাহুগুলো তো সমান্তরাল হবে। তারপরে এর কর্ণগুলো সমান নয়, কিন্তু এখানে কর্ণগুলো হচ্ছে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে কিন্তু সমকোণ। তার মানে এখানে এই যে কোণগুলো দেখো আমি বক্সের মতো বেড়েছি, এখানে তো সমদ্বিখণ্ডিত হচ্ছে, মানে ও এ সমান ওসি, ও বি সমান ওডি হবে। তার সাথে এই যে কোণগুলো মানে এও বি, এও বি মানে এই কোণটা, এওডি মানে এই কোণটা, সিওডি মানে এই কোণটা, আর বিওসি মানে এই কোণটা, এগুলো কি হবে? সমান হবে। সমান হবে, বাট এগুলো সমকোণ হবে। কেন বলতো? কারণ এখানে আমাদের বৈশিষ্ট্যে বলা আছে যে রম্বসের কর্ণগুলি পরস্পর
লম্বভাবে সমাদ্বিখণ্ডিত করে। প্রথম বৈশিষ্ট্য আমরা কি পাচ্ছি রম্বসে, যে এবি সমান বিসি সমান সি। সামান্তরিক এর আমাদের চারটি বাহু সমান বা পাশাপাশি বাহুগুলো সমান, বলা হচ্ছে রম্বস। এরপরে কি পেয়েছি, অবশ্যই বাহুগুলো সমান্তরাল হবে, এবি সমান্তরাল বিসি আর এবি সমান্তরাল বিসি। বিপরীত বাহুগুলো সমান্তরাল। 3 নম্বরে তোমার কর্ণগুলো পরস্পরকে কর্ণ লম্ব হবে সমান ওসি, ওবি সমান ওডি এবং হচ্ছে এওবি সমান বিওসি সমান সিওডি। সমকোণ হচ্ছে নব্বই। এগুলোই বৈশিষ্ট্য। তাহলে রম্বস দেখো, আমরা প্রথম সামান্তরিকে পড়েছিলাম কর্ণগুলো সমদ্বিখণ্ডিত পাচ্ছি। তারপরে হচ্ছে তুমি পড়বে আয়তক্ষেত্রে কর্ণগুলো সমান হচ্ছে সমদ্বিখণ্ডিত। রম্বসের কর্ণগুলো লম্বভাবে সমদ্বিখণ্ডিত কিন্তু সমান নয়, এসিবিডি কখনো সমান হয়। এরপরে হচ্ছে তোমার চলো বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের ছবিটা অবশ্যই চারটি বাহু সমান হবে। ঠিক আছে, এবার সমাবেশ কিন্তু রম্বস বর্গক্ষেত্র। দেখো কেন বর্গক্ষেত্রকে রম্বস বলছে, এর চারটে বাহু সমান রম্বসের সাথে মিলছে, আর কি এরও কর্ণগুলো লম্বভাবেই সমদ্বিখণ্ডিত করে। কিন্তু একটা ডিফারেন্স কি, এর কর্ণগুলো সমান হয় আয়তক্ষেত্রের মতো, আর কোনগুলো সমকোণ। এবং বর্গক্ষেত্রে একটা রম্বস হতে পারে, একটা আয়তক্ষেত্র হতে পারে, একটা সামান্তরিক হতে পারে, কারণ প্রত্যেকটি বৈশিষ্ট্য বর্গক্ষেত্রের মধ্যে পেয়ে যাবে। প্রথম বৈশিষ্ট্যটা কি পাচ্ছি, এর চারটে বাহু সমান, সমান কিউআর সমান আর এস সমান এস, চারটে বাহু সমান। আর কি এর প্রতিটা কোণই হচ্ছে সমকোণ, পি সমান কিউ সমান আর সমান এস ইকুয়াল টু 90। আর 3 নম্বরে কি কর্ণগুলো সমান, কর্ণগুলো সমান তার মানে হচ্ছে পি আর ইকুয়াল টু কিউ এস। আর কি হয়, কর্ণগুলো লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে এবং কর্ণগুলো যদি লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে তার মানে এখানে একই রকম ভাবে রম্বসের কথা কি যাবে, সমান ওয়ার ও কিউ সমান ওয়েট। আর কি রঙটি পাবো, এখানে কোণগুলো দেখো পি ও সমান পি ও আর সমান এস সমান এস ও পি পি ও কারণ এই দুটো সবাই লম্বভাবে সমদ্বিখণ্ডিত হচ্ছে, সেই কারণে আমরা বলতে পারছি যে একে লম্বস বলা যায়, আয়তক্ষেত্র বলা যায়। কারণ আয়তক্ষেত্রের মতো বলতে এখন 90 ডিগ্রি আমার কর্ণগুলো সমান আছে, বিপরীত বাহুগুলো তো অবশ্যই সমান্তরাল তো হবে, কারণ যখন সমান্তরাল বলছি অবশ্যই বিপরীত বাহুগুলো সমান হবে, সমান্তরালে হবে। ঠিক আছে, আর কোণগুলো তো সমকোণ হচ্ছে,
আর কি হচ্ছে এর কর্ণকে সমান হয়েছে, তার সাথে সমদ্বিখণ্ড মিলে হচ্ছে লম্ব পাত। ঠিক আছে, এরপরে দেখো আমাদের কাইট কিরকম। মানে পাশাপাশি বাহু দুটো সমান, এক জোড়া করে পাশাপাশি বাহুগুলো সমান। এখানে বিপরীত বাহু কিন্তু সমান নয় বা সমান্তরাল নয়, শুধু এখানে কি এক জোড়া বাহু তোমাদের পাশাপাশি বাহু সমান হয়েছে। তার মানে এখানে এর বৈশিষ্ট্যের মধ্যে আমরা পাচ্ছি সমান এবি, 2 নম্বর পাচ্ছি বিসি সমান সি। কিন্তু কোনো কর্ণগুলো সমান নয়, কর্ণগুলো সমান নয়, শুধুমাত্র একটা কর্ণই হচ্ছে এখানে সমদ্বিখণ্ডে হচ্ছে। এখানে 2 নম্বরে শুধু বিও সমান ও বি দেওয়া হবে, কিন্তু এটা সমদ্বিখণ্ডে হচ্ছে। ঠিক আছে, এসি কর্ণ বিকে সমদ্বিখণ্ডে নিতে পারে, কিন্তু বিটি কর্ণ এসিকে সমদ্বিখণ্ডে করতে পারে না। ওকে, তো আশা করি একটু বুঝতে পেরেছো তোমরা যে কর্ণ জিনিসটা ট্রাপিজিয়াম তাদের বৈশিষ্ট্য, এগুলো ভালো করে আমাদের শিখতে হবে, বৈশিষ্ট্যগুলো জানতে হবে, তবেই তুমি অঙ্কগুলো করতে পারবে। এবারে এখানে এসে আমাদের অঙ্কের মধ্যে দেওয়া আছে কোষে রেখে 20টা দেওয়া আছে। দেখো কোষে রেখে 20তে কতগুলো ছবি দেওয়া আছে। এখানে বলেছে চতুর্ভুজ কোণগুলো আলাদা। এখানে দেখো সবগুলোই চতুর্ভুজ, শুধুমাত্র বৃত্তটা বাইরে, কারণ আমি বলেছি যে বৃত্ত কোন বহুভুজের মধ্যেই কোষ না, চতুর্ভুজ কি করে হবে না। অবশ্যই তাকে বাহু মানে সরলরেখা অংশ দ্বারা সরলরেখা অংশ দ্বারা সীমাবদ্ধ করতে হবে, তাই এটা কোনো তোমার চতুর্ভুজ হচ্ছে। ঠিক আছে, তারপরে 2 এর দেখো দেখো ফাঁকা ঘর পূরণ করো বলেছে। 2 এর এক একটা বলেছে সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের উচ্চক বাহু দুটির দৈর্ঘ্য। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম তোমাদের আমি এঁকে দেখিয়েছিলাম। কি হবে, বাহুগুলো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম এইরকম বাহু এগুলো। আর এখন ট্রাপিজিয়ামের 2 জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয়। ট্রাপিজিয়ামের 2 জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তার কি হবে আমি বলেছি সমান্তরিক হবে, কারণ সমান্তরিকের বিপরীত বাহুগুলোই সমান্তরাল, 2 জোড়া বিপরীত বাহু সমান্তরাল, কিন্তু ট্রাপিজিয়াম কেবলমাত্র এক জোড়া সমান্তরাল। এইটা যদি কোনোভাবে এইগুলো যদি সমান্তরাল হতো তখন এটা ট্রাপিজিয়াম থেকে সমান্তরাল করতে। এটা কি পাচ্ছি যে ট্রাপিজিয়ামের 2 জোড়া বিপরীত বাহু সমান্তরাল, সমান্তরাল। কিন্তু কোনটা কি বলেছে সমান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর কি হয় সমান্তরাল। আমরা এটা বলতাম যে সমান্তরিকের বৈশিষ্ট্যটা পড়েছি, তাহলে সমান্তরিকের বিপরীত বাহুগুলি সমান্তরাল। সমান্তরিকে একক কোণের মান 90 ডিগ্রি হলে তাহলে কি বলবো, আমি বলেছি যে সমান্তরিকের প্রতিটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, সেই সমান্তরিক কি বলা হবে আয়তক্ষেত্র বলা হবে। তার মানে এটা 2 এর 4টা হবে তোমার আয়তক্ষেত্র। 5 দেখো চতুর্ভুজের কটা কর্ণ থাকে, 2টি কর্ণ। 6টা কি আছে রম্বসের কর্ণ দুটি পরস্পরকে কি করে লম্বভাবে সমদ্বিখণ্ডিত। 2 এর 6টা আমরা বৈশিষ্ট্য করেছি, রম্বসের কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। 7টা কি বলেছে আয়তক্ষেত্রের বিপরীত বাহুর দৈর্ঘ্য পরস্পর কি হয়, আয়তক্ষেত্র তো একটা সামান্তরিক, সামান্তরিকের যে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয়, আয়তক্ষেত্র তাই বিপরীত বাহু সমান ও সমান্তরাল হয়। 7 পরে 8টা দেখো রম্বস একটা বিশেষ ধরনের কি হবে, বিশেষ ধরনের সমান্তরিক হবে। ঠিক আছে, কারণ আমি বলেছি রম্বস একটা সমান্তরিক, ঠিক আছে, সমান্তরিক রম্বস কেন বলতো, কারণ সমান্তরিকের সাথেও বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল সবই আছে, কিন্তু সমান্তরিকের 4টে বাহু তো সমান নয়, যে সমান্তরিকের 4টে বাহুই সমান এটা হচ্ছে রম্বস। তাই এখানে 8 দাগটা হবে রম্বস এক বিশেষ ধরনের সমান্তরিক। 9টা কি হবে সমান্তরিকের কর্ণ দুটি পরস্পর কি করে, 9টা সমান্তরিকের কর্ণ দুটি সবসময় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে একটা বিন্দুতে। ঠিক আছে, আচ্ছা এরপরে 3 দাগে দুটো হাতের অ্যাক্টিভিটির কাজ তোমাদের হাতে আছে।
এইগুলো আলাদা ব্যাপার। তো আমি বিয়ের দাগ পর্যন্ত তোমাদের বলে দিলাম। আজকে এই চ্যাপ্টারটা একটাই থাক, নেক্সট ডে আমি ইংলিশ চ্যাপ্টার করাবো। আর অবশ্যই তোমরা আমার ভিডিওগুলোতে লাইক করো, আর অবশ্যই শেয়ার করো, ঠিক আছে? তো আজকে